স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। এই মুহূর্তে ডাক্তারদের এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে দুদকের অভিযান নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন স্টুডিওতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, আছেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর এম এ চৌধুরী লেনিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডক্টর আব্দুল হানিফ টাবলু আছেন আমাদের সঙ্গে, এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। স্বাগত আপনাদের। আমি প্রথমে জনাব ডক্টর এম এ চৌধুরী লেনিন এবং ডক্টর আব্দুল হানিফ টাবলু, আপনাদের দুজনের কাছেই একটু যেতে চাই। তারপরে আমরা একটু জনাব অ্যাডভোকেট জনাব ডক্টর শরফুদ্দিন আহমেদকে আমরা একটু শুনবো। এর মধ্যে জনাব হুমায়ুন কবির ভূঁইয়া এসে আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন। স্বাগত আপনাকে। ডক্টর শরফুদ্দিন আহমেদের কাছ থেকে শোনার আগে আমরা যা বলছিলাম যে আমরা একটু জনাব ডক্টর লেনিনের কাছ থেকে একটু শুনতে চাই যে রাজধানীতে দেশের ৮ জেলার ১১টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৪০% চিকিৎসকের অনুপস্থিতির কথা বলা হচ্ছে যে তারপরে আবার সেই চিকিৎসকেরা আবার গিয়েছেন কেউ কেউ। এই অভিযানকে আপনি কিভাবে দেখছেন একজন প্র্যাকটিসিং ডক্টর হিসেবে? এই অভিযানটার কথা শোনার পরে প্রথমেই যে কথাটা আমার মনে হলো, যদি দুদকের এই অভিযোগটি সত্য হয়ে থাকে, তাহলে সম্ভবত বাংলাদেশের স্বাস্থ্য খাতে যারা চাকুরি করে, সরকারি চাকরি করে, এদেরকে দেখভাল করার কোনো অথরিটি বাংলাদেশে নাই। আমার প্রথম এটি মনে হলো। এবং স্বাস্থ্য অধিদপ্তর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় এরা এই কাজটিতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছে, যে কারণে দুদককে অভিযান করতে হয়। আচ্ছা, এখানে একটি ব্যাপার খুব প্রণিধানযোগ্য। ডাক্তারদের চাকরি কিন্তু দুদকের অফিসার যারা কাজ করেন তাদের মতো না। হাসপাতাল ২৪ ঘন্টায় কখনো বন্ধ থাকে না, এবং ডাক্তারদের ৩ শিফটে, সকাল বিকেল রাত ৩ শিফটে কাজ করতে হয়। এখন রাতে যার ডিউটি তাকে যদি দুদকের পরিচালক মহাশয় সকালে খুঁজতে যান, মানে এটুকু বিষয় কি তিনি বুঝবেন না এরকম মনে হয়? আচ্ছা, তাহলে কিন্তু যদি সেটি হয়, উনি যদি এটি না বোঝেন, তাহলে এর বিপরীতে আরেকটি কথা হচ্ছে বাংলাদেশের মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজি হেলথ টোটালি নন ফাংশনিং। আসলে কোনটা সত্য? খুব খুব একটি ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ ঢাকাতে আপনি জানেন, ঢাকা মেডিকেল হাসপাতালে যে জব করে সে ঢোকার সাথে সাথে ডিজি হেলথে সেই ইনফরমেশন চলে যায়। রাইট? হ্যাঁ, সেটি চলে করে একটা রিপোর্ট দিতে হয় প্রিন্সিপালের, চলে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার ধারণা পৃথিবীর বাংলাদেশের অনেকগুলো ডিপার্টমেন্টের মতো আমাদের দুদক মহোদয়দের একটি অংশ, আমি বলবো না শতভাগ ডাক্তার উপস্থিত অথবা ছিল অথবা ছিল না, কিন্তু দুদক মহোদয়ের পরিচালকদের একটি ঝামেলা ছিল। সেটি হলো তিনি তার মতো করে ডাক্তারদের বিচার করেন না। কিন্তু লেন ভাই, এইটা কি আপনি মনে করেন না যে আসলে দুদকের অভিযানে থাক বা না থাক, অনেক জায়গায় যে ডাক্তার থাকেন না সেটি বাস্তবতা আছে? মানে যখনই বাস্তবতাটি দুর্নীতি দমন কমিশনের অভিযানে উঠে এলো তখন এটা সম্পর্কে, আচ্ছা, এই ব্যাপারটা আপনার সাথে আমি একমত। হ্যাঁ, ধরুন আমরা তো একটা দেশে বাস করি, রাইট। দেশটাকে যদি আপনার আমার দেশের সাথে তুলনা করি, মেডিকেল যে বিভাগটা, স্বাস্থ্য বিভাগটা হচ্ছে ধরুন একটি হাতের কয়েকটি আঙুল। রাইট। প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার বিভাগ ইত্যাদি ইত্যাদি। রাইট। একটি শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, যেমন দুদকের পরিচালক আপনি দেখেছেন ক্লায়েন্টের সাথে গোপন আতাতের কারণে বরখাস্ত হয়েছে, তার মানে ডাক্তারদের মধ্যে এরকম কিছু আছে যারা গোপন আতাত করবে। এটি তো আমার দেশে, আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী আমার আসলে প্রশ্ন ছিল যে হ্যাঁ, আমরা সবাই একই রকম, কিন্তু সেই অভিযানকে কিভাবে দেখেন? আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু ডক্টর আব্দুল হানিফ টাবলুর কাছে যেতে চাই যে অধ্যাপক টাবলু, আপনি বিষয়টি কিভাবে? ধন্যবাদ। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকদিন আপনাদের পর এখানে আসতে পেরেছি, যে আমার মতো একজন ছোট কলেজের শিক্ষককে আপনারা ডেকেছেন, এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো যে কথাটা বললেন, আমি আসলে দুদক কিভাবে এটা প্রতিবেদনটা তৈরি করেছে আমি জানি না। ওনারা যদি আজকে ঢাকা মেডিকেলে যেতেন আমি অনুপস্থিত থাকতাম। আমি আজকে সকালে গিয়েছি, 8:15টার মধ্যে পৌঁছে আমি ড্রেস চেঞ্জ করে আমি অপারেশন থিয়েটারে গিয়েছি। আমার সাথে আমার বিভাগের সকল ডাক্তাররা ছিলেন, আর একটা আমি পেডিয়াট্রিক সার্জারিতে, আর একটা বিভাগের আমাদের তারা ইমার্জেন্সিতে ছিলেন। সুতরাং ওই সময় যদি কেউ গিয়ে দেখে, আমার রুমে অবশ্য পিয়ন থাকে, রুম খোলা থাকে, সেই এদিক ওদিকে কোথাও গেলে মাঝে মাঝে তালা মারে, তাহলে হয়তো আমি অনুপস্থিত। তো এরকম কিছু হয়েছে কিনা এটা আমি জানি না।
তারপরেও যেটা উনি বলছিলেন যে আমাদের চিকিৎসকরা উপস্থিত হলে তাদের একটা হাজিরা সই করে যে আমরা 9টা 9:30টার মধ্যে আমরা প্রিন্সিপালের কাছে একটা পাঠিয়ে দিই, এবং এটা আগের রেওয়াজ ছিল এটার একটা ফ্যাক্স কপি ডিজি অফিস স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হতো। তবে হ্যাঁ, এরকম হতে পারে যে অনুপস্থিত থাকবে না এটা না, কেউ অসুস্থ থাকতে পারে, ইভিনিং যেটা বললেন ডিউটির বিষয় হতে পারে, এই জিনিসগুলো ওনারা গিয়ে আগে আমাদের পরিচালক মহোদয় বা কারোর সাথে বা যেসব হাসপাতালে গিয়েছেন এটা বুঝেছেন কিনা এটা তো আমি আসলে জানি না। সো ওইটা আমি কমেন্ট করতে পারছি না যে ইভিনিং ডিউটির ডাক্তারদের ওনারা এখানে নিয়েছেন কি নেন নাই, বা নাইট ডিউটিটা নিয়েছেন কি নেন নাই। চিকিৎসকদের অনুপস্থিতি প্রসঙ্গে কিন্তু সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনেকবার বলেছেন, আমরা খোদ প্রধানমন্ত্রীকে অনেকবার বলতে শুনেছি আপনারা কিন্তু চিকিৎসা পেশায় আছেন, আপনাদের কিন্তু কর্মস্থলে থাকতে হবে, না থাকলে কিন্তু সেটা হবে না। তো সেই ব্যাপারটা কিন্তু আসলে নতুন নয় না, সেটা তো আমরা কেউ বলছি না। অভিযানে বেরিয়ে এসছে একটি চিত্র, কিন্তু আপনি কি মনে করেন যে চিত্রটি আসলে খুব মানে মানে খুব অস্বাভাবিক বা হঠাৎ আকস্মিক বা প্রকৃত অবস্থাকে প্রতিনিধিত্ব করে না, বিষয়টি কি এরকম? এটা আমি বললাম প্রথমে যে কিভাবে তারা এই রিপোর্টটা করেছে, যে আমার পরিচালক মহোদয় জানতেন কিনা, বা মনে করেন এখন আমাদের জানুয়ারি মাসের আমাদের এক গ্রুপের শিক্ষক এবং চিকিৎসকরা কিন্তু পরীক্ষায় ব্যস্ত, বিভিন্ন মেডিকেল কলেজে, তারপরে বিসিপিএস, তারা কিন্তু সেখানে পরীক্ষায় আছেন, এবং সেটা তাদের ওই প্রাত্যহিক কাজেরই একটা অংশ। অপারেশন করা, রোগী দেখা, এর সাথে শিক্ষাদান, পরীক্ষা নেওয়া, এগুলো কিন্তু সব সম্পৃক্ত। সেটা বললের পরে আমি যেটা বলছি তার মানে এই না যে চিকিৎসকরা সবসময় উপস্থিত থাকে, অনেক অনুপস্থিত থাকতে পারেন, ছুটি নিতে পারেন, কেউ অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। সেরকম কিছু হলে সেটা তো তদন্ত করে দেখাই যেতে পারে। অধ্যাপক শরফুদ্দীন আহমেদ আছেন আমাদের সঙ্গে। শরফুদ্দীন আহমেদ, আপনি সবাইকে শুনলেন। আমি যেহেতু আপনি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে মানে চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপনি আছেন, আমরা আপনার কাছে জানতে চাইবো যে স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধের জন্য 7 দফার সুপারিশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। সেই 7 দফার সুপারিশটা আসলে কতটা আপনারা গ্রহণ করেছেন এবং কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, এবং এই অভিযান সম্পর্কেই বা আপনারা কি মনে করছেন? আপনি আমি যদি দর্শকদের জন্য একটু মনে করিয়ে দিই যে ইন্টার্নশিপ 1 বছর থেকে 2 বছর বাধ্যতামূলক 2 বছর করার কথা তারা বলেছিলেন। উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে পোস্টিং হওয়ার পরে চিকিৎসক যোগদান না করে তাদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করার কথা বলছিলেন। চিকিৎসকদের জন্য সমোপযোগী ক্যারিয়ার প্ল্যানিং ও বদলি নীতিমালা সহ আরো কতগুলি বিষয় ছিল। এগুলি ক্ষেত্রে কতগুলি আসলে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলতে চাই যে জরিপটি হয়েছে 30,000 চিকিৎসকদের মধ্যে 1,000-এর বেশি না। সুতরাং 30 ভাগের 1 ভাগ একটি বিষয়কে কোনোভাবে আমলে নেওয়া যায় বলে আমি মনে করি না। আর বাংলাদেশে এখন বিভিন্ন সেক্টরে বিভিন্ন মনিটরিং সেল সহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে বেশ কিছু কর্তৃপক্ষ আছে, ইভেন বিভাগে বিভাগে, ইভেন গাড়ি নিয়ে কোনো একটা উপজেলায় চলে যাওয়ার মতো অবস্থান আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে। আমি জানি না, যার যার কাজ করা উচিত তাকে সেই কাজটি করা উচিত। আমার একটা ফেসবুকের একটা কথা দিয়ে আমি বলতে চাই যে যদি কেউ অনুপস্থিত থাকে সেটা একটা অনিয়ম, এটা কিন্তু দুর্নীতি না। তাহলে অনিয়ম পর্যালোচনা কমিটি করা যেতে পারে, যার নাম হতে পারে দুদক না। কেউ অনুপস্থিত থাকে মানে অনুপস্থিতিটাকে আমরা যদি অনিয়ম বলি না, কেন আমরা অনিয়ম বলবো? যে তিনি তো যদি অনুপস্থিত থাকেন তিনি মানে কাজ না করে পয়সা নিচ্ছেন, না সে কথা কিন্তু আমি বলছি না। আমি বলতে চাই যে দুর্নীতি যদি অনুপস্থিত থাকার জন্য হয় সেটা দেখার জন্য কিন্তু এই মন্ত্রণালয় আছে, আমি এই কথাটি বলতে চাচ্ছি, এবং অধিদপ্তর আছে। যাই হোক, ওনারা যদি এটা করে থেকে থাকেন সেক্ষেত্রে বলেছি আমি যে 30,000 চিকিৎসকের এই যে অবস্থানটি, সেক্ষেত্রে কিন্তু 3টি বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমি আর একটা পয়েন্ট বলি। আমার ওই উপজেলায় 19 জন বা 15 জন বা 10 জনের যে পোস্টিং, তার মধ্যে 3 জনের হয়তো এখন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে আসছে, সে কিন্তু ওখানে ডেপুটেশনে নিয়ে আসছে, তাকে অনুপস্থিত দেখালে তো হবে না। কারো হয়তো ধরেন পিএলআরে চলে গেছে, তাকে অনুপস্থিত দেখালে হবে না। কেউ হয়তো সিএলএ আছে, তাকেও অনুপস্থিত দেখালে হবে না। সুতরাং স্ট্যাটিস্টিক্সটা কিভাবে হয়েছে আমরা যেহেতু এই মুহূর্তে কেউই জানি না, সুতরাং আমরা এইটার উপরে কথা না বলে বলতে চাই অনুপস্থিতি যদি কেউ থেকে থাকে, যে কথাটি আপনি বললেন এই 7 দফার মধ্যে, আমরা নিজেরা বিএমএর থেকে এবং চিকিৎসক নেতৃবৃন্দ সবসময় বলি যে অনিয়ম যিনি করবেন তার সাথে আমরা নাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। অন্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইনগত। এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? সব ক্ষেত্রে প্রযোজ্য। আমার একজন বন্ধু বলছিলেন যে তিনি উত্তরাঞ্চলে একটা হাসপাতাল, আমি আসলে নাম বলছি না, বড় হাসপাতাল, বড় জেলা বড় হাসপাতাল, সেখানে গিয়ে আসলে তিনি
চিকিৎসক পাননি, তার কাছে তিনি দেখেছেন যে অনেকগুলি জায়গায় চিকিৎসকের তিনি পাননি। আচ্ছা, চিকিৎসা কি ব্যাহত হয়েছে ওই হাসপাতালে? তার কাছে মনে হয় ব্যাহত হয়েছে। 40 জন বা এই যে 40% ডাক্তারের অনুপস্থিতি, আবার সরকারি কর্মচারীতে 90% ডাক্তারের উপস্থিতি, এগুলো এই জরিপের মধ্যে চলে আসছে। কিন্তু আমার কথা হলো, চিকিৎসা ব্যাহত হয়েছে, চিকিৎসক এর অবহেলায় রোগী মৃত্যুবরণ করেছে, চিকিৎসা দেয় নাই, একটি কিন্তু এর মধ্যে এসে পৌঁছায় নেই। আবার ওই হাসপাতালগুলোতে কতগুলো অপারেশন হয়েছে সে ব্যাপারেও কিন্তু কিছু বলা হয়নি। অপারেশন হয়েছে, রোগী চিকিৎসা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে। ইভেন আমি বলবো যে চিকিৎসকদের সহ যারা চিকিৎসক সহায়তাকারী, তার জন্যই কিন্তু আমরা এমডিসি পুরস্কার পেয়েছি। আমার আজকে মাতৃমৃত্যুর হার কমেছে, আজকে শিশু মৃত্যুর হার কমেছে। আমি যদি কাজ না করতাম তাহলে কি হতো? না, সুতরাং ডেফিনেটলি হতো না। অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া আপনার কাছে যেতে চাই যে মানে সমাজের, যেটি ডক্টর লেনিন বলছিলেন সেখান থেকে ধার করে আমি বলি, সমাজের সব স্তরেই আমরা আসলে সবাই একই রকম। কেউ হয়তো ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ সাংবাদিক হচ্ছে, কেউ কিছু হচ্ছে না। কিন্তু বেশিরভাগ সময় সন্দেহ, অবিশ্বাস এবং আক্রমণের তীর ইদানিং ডাক্তারদের দিকে। বিষয়টি কি এরকম কিনা? ধন্যবাদ আপনাকে। ডাক্তাররা আগে থেকে একটা অপরাধী ধরে নিচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আপনাদের যে দুর্নীতির সম্পর্কে যে কথাটা উঠছে, এই পরিপ্রেক্ষিতে আপনি আজকে যে সকল ডাক্তার সাহেবদেরকে এখানে আনা হয়েছে, জি, তারা সমাজে নেতৃস্থানীয় লোকজন আমি মনে করি, এবং ওনাদেরকে ডাকলে পরে ওনারা যেই পজিশনে আছে ওই পজিশন থেকে ওনারা যে কথাগুলি বলছে যে 100% কারেক্ট ওনাদের বেলায়। কিন্তু আমরা যদি আমাদের এই যে 11টা হসপিটাল এবং যদি আপনি উপজেলা অঞ্চলে যান আর কি, এই স্যারেরা কখনোই উনি উপজেলাতে কোনো, আমার মনে হয় না আর কি, ওনারা হয়তো উপজেলাকে লেভেল করছে। আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। সম্ভবত ভুল বলছেন, আমাদের এভাবে ভাববেন না। আপনাদেরকে আমরা যেভাবে ভাবি, আমরা প্রতিপক্ষ না, প্রতিপক্ষ আমরা কেউ কারো প্রতিপক্ষ না, আমরা কথাটা তুলেছি। আপনারা যেভাবে কথাবার্তা বলতেছেন আর কি, এইটা কিন্তু উপজেলা লেভেলে যদি আমরা জানি না, যা আনছে দুদকের তার চেয়ে আরো ভয়াবহ অবস্থা এখানে আছে উপজেলাগুলিতে আর কি। আপনি যদি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আপনি যদি ঢাকা মেডিকেলের কথা বলেন, আমি এখনও ঢাকা মেডিকেল থেকে আসছি, ওইখানেও দেখা গেলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে 4-5 জন ডাক্তার তাকে অপারেশন করছে এবং তার আত্মীয় স্বজনের বুঝে, আমি নিজেও ওইখান থেকে আসছি। তো এই জায়গাটা তো ঠিকই আছে এখানে, এবং যারা বলতেছেন আর কি তাদের দিক থেকে আমি মনে করি ঠিকই আছে। আর উনি যে কথা বলছে ওই কথার সাথে আমি একমত না, বিকজ দুদকের কর্মচারী বা দুদকের কর্মকর্তা, আমি একদম দুদকের চেয়ারম্যানের সাথে আমি এখন কাজ করি, উনি এক্স চেয়ারম্যান আর কি, উনি বলছে যে ভয়াবহ অবস্থা। উনিই বলছিলেন আর কি যে ট্রুথলেস অ্যান্ড নেইললেস একটা প্রতিষ্ঠান এই দুর্নীতি দমন কমিশনকে বলা হয়েছে। কিন্তু অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আমরা কিন্তু আপনি যা বলছেন সেইগুলি কথা কিন্তু আমরা অসংখ্যবার শুনি, এবং এগুলি এক ধরনের ঢালাও অভিযোগ বলে আমার কাছে, জেনারেলাইজেশন বলে মনে হয়। আপনি কি আমাদের স্পেসিফিক করে কোনো কিছু বলতে পারেন যে এখনো কি আসলে গত 2 বছরে, 1 বছরে, 3 বছরে উপজেলা পর্যায়ে গিয়ে আপনি আসলে চিকিৎসকের দেখা পান নাই, চিকিৎসা পান নাই, এরকম কি হয়েছে কিনা? আপনি বললেন যে গতকালকে একটা পত্রিকা আছে যে একটা কাহিনী, একদম প্রেগন্যান্ট মহিলা সে হাসপাতালে গেছে, তাকে ভর্তি করানো, গাছ না হলে তার বাচ্চা হয়েছে। গতকালকে একটা পত্রিকা দেখছি। উপজেলা যে কথাটা বলেছে, অ্যাডভোকেট ভূঁইয়া, আমি একটু বলি, আমি খুব বিনয়ের সাথে বলি কি, একজন রোগীর চিকিৎসালয়ে ভর্তি হতে না পারার পেছনে কিন্তু অনেকগুলি কারণ থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা কে সত্যি বলছেন কে মিথ্যা বলছেন সেটাও আসলে সেটা আমি, এবং আমরা সাংবাদিকরা সত্যি কথা বলি। আমরা দুর্নীতি দমন কমিশনের লোকজন আর ডাক্তারদের লোকজন, ডাক্তার যারা তাদেরকে আমরা এক পাল্লায় মাপি না। তারা সমাজের অত্যন্ত একটা সম্মানিত শ্রেণীতে আমরা ওনাদেরকে সম্মান করি। আমি বলি যে যদি 3 জন লোক থাকে এবং 2টা চেয়ার থাকে, তাহলে ডাক্তার সাহেবরা সবাই আগে বসার না, কিন্তু সমাজে এই অবস্থা আছে। কিন্তু যারা কি ডাক্তার সাহেবদেরকে সেই চেয়ারটা এখন দিচ্ছি কিনা, নাকি আমাদের যে কোনো কিছুর জন্যই ডাক্তার সাহেবদের আমরা আসলে আক্রমণ করছি, দোষারোপ করছি, এবং সেটা লাগাতার ভাবেই করছি, সমাধান হবে না। আমরা এটি আবার একটু আপনার কাছে জানতে চাই। আমরা একটা হুমায়ুন কবির ভূঁইয়া, আপনি বলছিলেন যে উপজেলাতে আসলে পরিস্থিতি শহর থেকে অনেক বেশি ভয়াবহ। এটি কি আপনি একটু কোনো গবেষণালব্ধ কোনো জায়গা থেকে? না, এটা আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশে আমরা কোনো গবেষণা করি না, প্রথমে বলে নিলাম আর কি। আমরা যেটা মানে সচক্ষে দেখি অথবা আমরা ভিজিট করতে কখনো কখনো আমরা যাই আর কি, যেমন মোবাইল কোর্ট করার কারণে। তা আমরা উপজেলা যেটা বলছি, শুধু আমরা ডাক্তাররা থাকেন না এই কথাটা যেমন আমরা বলি, এটা সাথে সাথে আমরা এটাও বলতে চাচ্ছি একটা ডাক্তার সাহেবকে ওখানে থাকার জন্য যে সুযোগ সুবিধাগুলি তৈরি করা দরকার, ওইগুলি ওখানে না। তার বাচ্চা সে ওখানে পড়াশোনা করাতে পারে না, একটা ভালো স্কুল এখানে হয় নাই, এবং তার ওইখানে আরও যে আনুষঙ্গিক যে জিনিস, একজন কোনো অফিসারও তো সেখানে থাকতে চায় না। এইটা একটা প্রবলেম আছে, এইটাও আমাদের দেখার দরকার আছে। আর সমাজের মধ্যে নিরীহ মানুষ, আমি যেটা বুঝি, একটা ডাক্তার সাহেব
ডাক্তার সাহেব আর কি, ডাক্তার সাহেবের কোনো এমন কোনো ক্ষমতাও নাই, ডাক্তার সাহেব কিছু করতেও পারে না, সুতরাং ডাক্তার সাহেবকে নিরীহ মানুষই মনে করে একদিক দেয়া। কিন্তু ওনাদেরকে ওই যে আমি যেটা বললাম যে একটা চেয়ার, 2টা চেয়ার থাকলে আগে প্রথমে আমরা ডাক্তারকে দিই, এবং এটা আমরা আগে থেকে দেখে আসছি। আমি মনে করি যে এটা কন্টিনিউ করা দরকার আছে। আপনারা যদি আর কিছু না পান, কমপক্ষে আমাদের মানুষের পক্ষ থেকে আমরা মনে করি আমাদেরকে যথাযথভাবে সম্মানটা করা হোক। আর আমরা উপজেলা ব্যাপারে যেটা যাবে আর কি, উপজেলা ব্যাপারে আমাদের দাবি থাকবে কনজিউমারদের পক্ষ থেকে, কারণ আমরা প্রত্যেকে কনজিউমার। আমি মনে করি যে আমি হাসপাতালে গেলে পরে আমি যদি উপজেলা যদি আমি ফ্যাসিলিটি পেতে, আমি ঢাকা মেডিকেলে দৌড়ে আসবো না। আমি ওইখান থেকে কিন্তু আমাদের এই যে দৌড়ানোটা হয়, এটা হয় ওইখানে যেই জিনিসগুলি করার দরকার এগুলি ওইখানে সরকার, কিন্তু আমরা গণতান্ত্রিক সরকার, বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই। স্বাস্থ্য খাতে ওনাদের যথেষ্ট বরাদ্দ বাড়বে। অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার প্রশ্নটি যদি আমরা একটু মনে রাখি, ডক্টর আব্দুল হানিফ টাবলু, আমরা যখন আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো সুযোগ সুবিধা সম্পন্ন আরো অন্তত 3টি হাসপাতাল বা আরো 3টি হাসপাতালকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের পর্যায়ে উন্নীত করতে হলে আসলে কি করতে লাগবে এবং এরকম কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। কিন্তু আমি ডক্টর শরফুদ্দিনের কাছে প্রথম জানতে চাই, আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের একজন সাবেক কর্মী আফজাল রুবিনা দম্পতির আসলে সম্পত্তি গ্রাস হচ্ছে, তার সঙ্গে থাকা 23 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে দুদক, এরকমই একটি অভিযানে। কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারী যাদের জন্য দুর্নীতি করলেন বা যাদের নিয়ে দুর্নীতি করলেন তাদের নাম আমরা আর দেখছি না। এই ব্যাপারটি আপনাদের নজরে আসছে কিনা? হ্যাঁ, আমরা পত্রপত্রিকায় দেখেছি। জি, আমি মনে করি যে এই যে এত হাজার কোটি টাকা, এটা তো নাম শুনলে 15,000 টাকাই তো একটা কঠিন ব্যাপার অনেকের কাছে। তো এই টাকা উনি ডিল করেছেন, ওনার আছে, এটা বোধহয় বলেনি, পত্রিকা বলেছে এত হাজার কোটি টাকা টেন্ডার বা এসবের মাধ্যমে তার মধ্যে। বাট আপনি যে কথাটি বললেন যে বিহাইন্ড দ্য সিন, তার তো এক্সিকিউটিভ অথরিটি নাই, তাকে তো কাউকে না কাউকে বিহাইন্ড দ্য সিন কারা তার সাথে জড়িত সেটাও কিন্তু খুঁজে বের করা উচিত বলে আমি মনে করি। এই ধরনের যে কোনো কর্মকর্তাই হোক, অনিয়ম যিনি করবেন, আমি তো প্রথমেই বলেছি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারপরেও আমি বলবো যে হঠাৎ করে ডাক্তার বা এই জাতীয় বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখাটা শুরু হয়ে গেছে। আমি মনে করি যে দুদক অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা মনিটরিং সেল যারাই থাকুক না কেন, আমি শুধু বলবো না যে অন্যান্য জায়গায় যে অনিয়ম আছে সেটা ধরেন আমারটা বাদ দেন, তা বলছি না। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ যেখানেই অনিয়ম আছে, যারা এর সাথে জড়িত, অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা কথা আপনি বলছিলেন, আপনার কাছে কি মনে হয় না যে এর সাথে চিকিৎসকের বদলি, চিকিৎসকদের পদায়ন, পদোন্নতি, এই ব্যাপারগুলি যন্ত্রপাতি ক্রয়, তারপরে ট্রান্সফার, পোস্টিং, পদোন্নতি, এগুলো হয়তো জড়িত আছে। যারা দড়ির ওপারে আছেন তাদেরকেও আসলে খোঁজ করা দরকার, খোঁজ করা উচিত বলে এটা আমি বলেছি, কথাটি বলেছি। তবে উনি যে কথাটি বলছিলেন যে উপজেলা পর্যায়ে যে ভয়াবহ অবস্থানটি বলছে, আমি তার সাথে একটু দ্বিমত করব। এই কারণে প্রথমে আপনাকে বলি যে কিছু ডাক্তার বলেছি কিন্তু ডেপুটেশনে চলে আসে, কিছু ডাক্তারকে জেলা লেভেলে নেওয়া হয়। কেন নেওয়া হয়? সেখানে কোনো ডাক্তার নাই, কোনো কনসালটেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদ নাই, কোনো কনসালটেন্ট যে অপারেশন করবে তাকে সহযোগিতা করার কেউ নাই। তখন কি করে? ওই উপজেলা থেকে জেলা লেভেলে নিয়ে আসে। আপনি যে কথাটি বলছিলেন ওর সাথে আমি একমত যে আমার ঢাকা শহরে যেন আর বার্ডেন না হয়, আমার যেন ওই উপজেলা লেভেল বা জেলা লেভেলেই চিকিৎসা দিয়ে ওই রোগী ওখানেই থাকে, ঢাকায় না আসে। আপনি 3টি হাসপাতালের কথা বলছিলেন। আমি এইটাতে আপনার কাছে শেষে আসতে চাই। আমাদের অধ্যাপক টাবলু এবং ডক্টর এম.এইচ. চৌধুরী লেনিনকে শুনে আমি আপনাকে শুনতে চাই। অধ্যাপক টাবলু, আপনি এই ব্যাপারে বলবেন কিনা যে ঢাকা মেডিকেল কলেজের মতো আরো দেশের 3টি। ধন্যবাদ। আমি এটা আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল, আমাদের হেলথ মিনিস্ট্রিতে কাজ করতেন হুমায়ুন। ও বলতো যে সবাই এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে গরিবদের সর্বশেষ ভরসা স্থল। এবং কালকে আমি রাউন্ড দেওয়ার সময় দেখলাম একটা রোগী আসছে সেই মনপুরা, ভোলা বোধ হয় না, সেখান থেকে যেমন আসছে, আরেকটা রোগী আসছে মেহেরপুর থেকে, আর একটা রোগী আসছে নোয়াখালী থেকে। আমরা বাচ্চাদের জন্মগত ত্রুটি, বিভিন্ন অপারেশন করা লাগে, এগুলো নিয়ে কাজ করি। তো সারা বাংলাদেশের রোগী হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমার বন্ধু হুমায়ুন বলতেন যে আমি টাবলু থাকলে একটা বুদ্ধি দিতাম যে মুগদা মেডিকেল করা হয়েছে, কুর্মিটোলা করা হয়েছে, এগুলোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 2, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 3 করে দিলে বোধহয় ওই সব জায়গায় আরও অধিক রোগী যেত। আপনি বিশ্বাস করবেন না, আমার যে রুম আছে, আমি এখন রুমে যেতে গেলে 2 তলাতে পুরা করিডোরে আমাদের রোগী। আমরা ওখান দিয়ে এক সাইডে রোগীর বিছানা, করিডোর, 2 জন হাঁটাও যায় না। আমি এখন নিচের দিয়ে গিয়ে তারপরে উল্টা দিক দিয়ে আমার রুমে আসি, এত রোগীর চাপ। এবং বেশিরভাগ রোগী হলো সারা দেশের নিউরোসার্জিক্যাল, যেটা
এবং আপনি জানেন কি না আমাদের যে ঢাকা মেডিকেলে মাননীয় প্রধানমন্ত্রী অনেক হাসপাতালের মধ্যে ঢাকা শহরে আমাদের মুগদা মেডিকেল করা হয়েছে, কুর্মিটোলা মেডিকেল হাসপাতাল করা হয়েছে, সোহরাওয়ার্দী স্যারও বলতে পারবেন এখনো এইসব জায়গায় কিন্তু আমরা 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিসটা কিন্তু করতে পারিনি। সো এগুলো যদি আমরা করতে পারতাম তাহলে উনিও যেটা বললেন যে চিকিৎসা সেবাটা ভালো করলে ডক্টর শরফুদ্দিন কাছে শুনবো যে সেগুলি বাধা কোথায়, আমরা একটু ফিরে আসি। সেটা হলে আমাদের এই লোডটা মনে করেন কমে যেত এবং আমি মনে করি 2 কোটি জনসংখ্যা, আরো হাসপাতালগুলো আরো করার দরকার আছে, ঢাকাতেও আরো হাসপাতাল করার দরকার আছে, ঢাকার বাইরেও যেগুলো আছে সেগুলো শয্যা সংখ্যা সম্পূর্ণ করলে আর ওই ভিড়টা কমবে। ঢাকার বাইরে মানে চট্টগ্রামে বা বরিশাল অঞ্চলে বা রংপুর অঞ্চলে এরকম করার কি বিভাগীয় শহরগুলোকে আমার মনে হয় ওই দিন একটা রোগী বরিশাল মেডিকেল থেকে নিউরোসার্জিক্যাল একটা স্ট্রোকের রোগী, তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এখানে দুটো জিনিস আছে, ওখানে যে চিকিৎসা হবে তা না, আবার রোগীরাও চায় যে না এই রোগীটা যদি ঢাকা মেডিকেলে গেলে আর একটা ভালো পাওয়া যায় কিনা, বা আমারই এক বন্ধুর বাবা আমি জানি তিনি মারা যাবেন বা, কিন্তু এখন তারা আসতে চাইলে কিন্তু আমরা আবার না বলতে পারি না, তারাও চায় যে একটা শেষ চেষ্টা না, কিন্তু তারা যে আসতে চান সেটি তো ঢাকা মেডিকেল কলেজ সর্বশ্রেষ্ঠ হাসপাতাল এরকমটা জানেন বলেই তারা আসতে চান। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে তো মানে নিউ ইয়র্কের হাসপাতালটি এই হাসপাতাল শ্রেষ্ঠ হলে ওদিকে লস অ্যাঞ্জেলস বা দিল্লি এখানে শ্রেষ্ঠ হলে ওখানে মাদ্রাজ ওরকম হয়। শ্রেষ্ঠ কিনা এটা আমার বলাটা শোভন হবে না, মানে আমরা চেষ্টা করি। উনি যেটা বললেন এইমাত্র উনি আসছেন ঢাকা মেডিকেল থেকে, আমাদের যারা ছাত্ররা ট্রেনিরা তারা কিন্তু 24 ঘন্টা ওখানে সার্ভিস দেয়। ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও ঢাকার পেরিফেরিতে বা বাংলাদেশের 4 কোনায় 4টি ঢাকা মেডিকেল কলেজের মতো বা তার চেয়েও ভালো সুবিধা সম্পন্ন হাসপাতাল করা বাস্তব অসুবিধাটা কোথায়? আপনার প্রশ্নগুলি নিয়ে আমি ডক্টর শরফুদ্দিনের কাছে আসতে চাই। আপনি বিরতির সময় বলছিলেন যে বঙ্গবন্ধু ইমার্জেন্সি, জি ওই আমি এখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষক আছেন আমাদের প্রাক্তন বিএম এর মহাসচিব, স্যারকে অনুরোধ করবো স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকগুলা চমৎকার কোর্স চালু করা হচ্ছে এবং রেসিডেন্সি প্রোগ্রাম চালু করার পর তাদের মানও অনেক বেড়েছে, কিন্তু একটা জিনিসে আমাদের যেটা ল্যাকিং মনে হচ্ছে যে বঙ্গবন্ধুকে হসপিটালকে আসলে একসময় পিজি যখন ছিল আইপিজিএমআর, এটাকে করা হয়েছিল সেন্টার ফর এক্সিলেন্স, রিসার্চ হবে এবং সেটা চিন্তা করে কিন্তু তখন ইমার্জেন্সিটা করা হয় না। কিন্তু এখন যেহেতু আমাদের ট্রেনি ডাক্তাররা রেসিডেন্ট ওখানে কাজ করছে, তাদেরকে যদি আমরা ইমার্জেন্সি এক্সপোজারটা না দিই তাহলে কিন্তু তারা স্যার কম্পিটেন্ট ডাক্তার হিসাবে একটা যদি তারা ইমার্জেন্সি অ্যাপেন্ডিক্স না করে, অবস্ট্রাক্টেড হার্নিয়া না করে, সো আপনাদের কাছে স্যার আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এটা চালু করেন, আর যদি চালু করতে দেরি হয় আপনাদের ট্রেনিদের কিছুদিনের জন্য ঢাকা মেডিকেলে ঘুরে আসার একটা সুযোগ। আমার মনে হয় যে ডক্টর শরফুদ্দিন বললেন, আমরা একটু ডক্টর লেনিনকে শুনি যে কেন ঢাকার পেরিফেরিতে 3টি হাসপাতালকে ঢাকা মেডিকেল কলেজের সমান অথবা ভালো এবং ঢাকার বাইরেও। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে এবং যে রাজনৈতিক শক্তি সরকার গঠন করে তাদের সিদ্ধান্ত হতে হবে। ঝামেলা হলো ধরুন দিনাজপুরে একটি ভালো ক্যান্সার হাসপাতাল হলো বিশ্বমানের, আরেকটি শিশু হাসপাতাল হচ্ছে ভোলায়। এখানে ঝামেলা কিন্তু অন্য, যারা পলিটিক্যাল ব্যুরোক্র্যাটস, যারা ক্ষমতার সাথে যুক্ত, যারা সিভিল ব্যুরোক্র্যাটস, আর্মি ব্যুরোক্র্যাটস অ্যান্ড আদার ব্যুরোক্র্যাটস এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ, তারা চান সব কিছু তাদের চারপাশে থাকুক, যেন পা বাড়িয়েই সবচেয়ে ভালো স্কুলটায় যাওয়া যায়, 2 পা হেঁটেই যেন ভালো হাসপাতালে যাওয়া যায়, 3 পা হেঁটেই যেন সবচেয়ে বড় বিনোদনের সুবিধাটা যাওয়া যায়। এরা কখনোই ভাবেন না যে আমার রংপুর মাদ্রাজের মতো ডেভেলপ করুক, আমার চট্টগ্রাম বোম্বের মতো ডেভেলপ করুক। বিষয়টা আসলে কি আপনি দেখেন দেশের ক্ষেত্রেও, ঢাকা মানে বাংলাদেশ। ঢাকায় যখন আমরা এরশাদ বিরোধী প্রচণ্ড সমাবেশ করলাম, এরশাদের পতন সারা দেশে হয়ে গেল। কিন্তু সারা দেশে যদি এরশাদের পতন হতো, ঢাকায় না হলে কিন্তু হতো না। এরশাদের বিরুদ্ধে আন্দোলন সারা দেশে হয়ে ঢাকায় না হলে, হ্যাঁ, এই ঢাকা কেন্দ্রিকতা, অর্থাৎ আমাদের মনস্কতা একটি জায়গা রয়ে গেছে। আমরা যদিও প্রজাতন্ত্র বলি, কিন্তু আমাদের মাথায় আছে যে আমি আমার জায়গা, আমার চারপাশটাকে আমি নিয়ন্ত্রণে রাখবো এবং সব কিছু ভালো। যেমন ধরুন বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা শহরের মাঝখানে, সেনানিবাস অথবা বিজিবি হেডকোয়ার্টার সেনানিবাসের মাঝখানে, ধরুন নেভাল হেডকোয়ার্টার ঢাকায়, যা বলুন সবগুলো ব্যাংকের হেডকোয়ার্টার ঢাকায়। আচ্ছা, একটা ব্যাংকের হেডকোয়ার্টার যদি ময়মনসিংহ হতো, একটা চট্টগ্রাম হতো, কি অসুবিধা? আমার মনে হয় যে খুব চমৎকার একটা আলোচনা যে একটি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলটি ঢাকার বাইরে হতে পারতো, সবচেয়ে ভালো কলেজটি ঢাকার বাইরে হতে পারতো। এই জন্যই যে জিনিসটা বলবো সেটি হলো যে পুরো দেশটাকে প্রশাসনিক এবং সমস্ত জায়গায় বিকেন্দ্রীকরণের একটি টোটাল প্ল্যান করতে হবে, সেটি না হলে কিন্তু দেশ বাঁচবে না। এবং এই প্ল্যানটি করতে কি অসুবিধা এবং যে প্রসঙ্গগুলি অধ্যাপক টাবলু তুললেন এবং ডক্টর লেনিন তুললেন,
আমরা একটু ডক্টর শরফুদ্দিন আপনাকে জানতে চাইবো যে কেন ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতাল? ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজে 2500 বেডের জায়গায় 3500 এক সময় থাকতো, এখন 3800 থাকে। এখন 3800 থাকে। মাননীয় প্রধানমন্ত্রী 5000 বেডের হাসপাতাল করে দিবেন বলেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আজকে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি বিভাগে একটি করে কিডনি হাসপাতাল, একটি করে ক্যান্সার হাসপাতাল হবে। আমি এই ক্ষেত্রে যে কথাটি বললো যে ওইগুলো কেন ভালো চলছে না বা দিনাজপুরে করলে কেন সেটা লোক থাকছে না, আমার ঢাকা থেকে দিনাজপুরে গিয়ে কেন চিকিৎসা নেবে না, সেক্ষেত্রে কলকাতার লোক মাদ্রাজে যায়, ঢাকার লোক যায় হলো কলকাতায়, আবার বোম্বের লোক যাচ্ছে হয়তো চেন্নাইতে। এভাবে ওরা কিন্তু শিফট করে। ভালো শহরগুলোতে ওরা যাবে। যদি এমন কোনো ভালো হাসপাতাল, যেমন খুলনা শেখ আবু নাসের হাসপাতালে অনেক ভালো চিকিৎসা হয়, এটা ওই অঞ্চলের পদ্মার উপরের লোকজন জানে বলে ওখানে যাচ্ছে। আমি মনে করি এইটার একটা সলিউশন আছে। এই রংপুরে অথবা দিনাজপুরে অথবা খুলনায় যে হাসপাতালগুলো করবে বিভাগীয় শহরে সরকার, ওখানকার রিক্রুটমেন্ট যদি ওখান থেকে করা হয় এবং ঢাকার চেয়ে স্যালারি যদি ওখানে বেশি দিয়ে কাউকে বলা হয়, টাবলু উইল গো দেয়ার, যে আমি এখানে পাচ্ছি 1 লাখ, ওখানে 2 লাখ পাবো, আমি ওখানে যাবো। একসময় স্যার ইরানে যারা গিয়েছিল আমাদের একটা আপনাদের জুনিয়র যারা, তারা কিন্তু স্যার ইরানের শহরে থাকেনি, তারা প্রত্যন্ত পেরিফেরিতে গিয়েছে, রিমোট অ্যালাউন্স পেত, ভাতা অনেক বেশি ছিল। রিমোট অ্যালাউন্স আমাদের এখানে আমরা স্যার অনেকবার দাবিও করেছিলাম। কিন্তু এটা কি আপনারা পলিসি লেভেলে যখন আলোচনাগুলি করছেন তখন কি এটা বলছেন? আমরা বলছি, তবে এখনো ইমপ্লিমেন্ট করাতে আমরা সক্ষম হইনি। আমি আশা করি যে কথাটি আজকে বললাম, বিকেন্দ্রীকরণ, ভালো স্কুল করা, যে ডাক্তারটি আজকে দিনাজপুরে থাকবে সে যেন ঢাকা ল্যাবরেটরি স্কুলের জন্য বা নটরডেম কলেজের জন্য না করে, ওখানেও যদি সেরকম ব্যবস্থা, ভালো টাউনশিপ কিন্তু একটা ভালো স্কুল, একটা ভালো হাসপাতাল, একটা ভালো কলেজকে ঘিরে করে উঠতে পারে, গড়ে উঠতে পারে একটা সেটা এবং এইটা প্ল্যানিং করে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে প্রত্যেকটা গ্রাম হবে শহর, আজকের এই আলোচনা দিয়ে আমরা বুঝতে পারি বিকেন্দ্রীকরণের জন্য একটা মানুষের যে বসবাস করার জন্য তার যে পরিবেশ, তার যে নিরাপত্তা। আর একটা সমস্যা কিন্তু আছে, আমি এর সাথে বলে দিই যে উপজেলা লেভেলে ইদানিং কিন্তু 65% মহিলা ভর্তি হচ্ছে, 35% পুরুষ। গ্রামে কিন্তু পুরুষ ডাক্তার আমি পাবো না ইন ফিউচার। এই ব্যাপারে আমি ইতিমধ্যে বলেছি যে পুরুষদের বোধহয় কোটা করতে হবে, 50% মহিলা 50% পুরুষ, না হলে ওই গ্রাম অঞ্চলে একদম প্রত্যন্ত অঞ্চলে ওই মনপুরায় আমার ডাক্তার দেওয়া তখন কষ্টকর হবে। আর ইমার্জেন্সির ব্যাপারে টাবলু যে কথাটি বললো, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 2 মাসের মধ্যে আমরা ইমার্জেন্সি চালু করব। তবে বর্তমানে কিন্তু সীমিত আকারে অর্থোপেডিক, নিউরোসার্জারি, নিওনেট, দ্যাট ইজ এবং গাইনি, এর কিন্তু ইমার্জেন্সি আছে, এবং কার্ডিওলজি, তারা কিন্তু সেখানে চিকিৎসা নিতে পারে। তবে ক্যাজুয়ালিটি আমাদের নাই। সেই ক্যাজুয়ালিটি বা জরুরি বিভাগে ট্রমা নিয়ে যারা আসবে সেইটার ব্যাপারে আশা করছি আগামী 2 মাসের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন। ডক্টর শরফুদ্দিন, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি 22 বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত থাকি, যেটা বুঝছি যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ ছাড়া আমাদের আর কোনো ভরসা থাকে না। অন্যান্য যেগুলি সরকারি হাসপাতাল আছে তারা এই ইমার্জেন্সিটা মিট করার ক্ষেত্রে মানে এই কার্পণ্যটা কেন দেখায় বা তাদের লজিস্টিক্সের আপনার মাধ্যমে এবং এই টেলিভিশনের মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, একটু আগে যে কথাটি প্রফেসর টাবলু বলছিলেন যে ঢাকা মেডিকেল কলেজে আসা পরে ও কিন্তু রাস্তায় আমরা হাঁটতে পারি না, 2 সাইডে করিডোরে তাদেরকে শোয়ানো হচ্ছে। এইটা না করে আমার যদি 2টো বাসের ব্যবস্থা থাকে, এবং এইখানকার এই রোগী কিন্তু চিকিৎসা দেওয়ার ক্ষমতা সরওয়ার্দিরও আছে, মুগদারও আছে, দিস পেশেন্ট উইল বি শিফটেড টু দ্যাট প্লেস। কারণ ওরাও তো ঢাকা শহরেই চিকিৎসক, শিক্ষক, ওনারা কেন এই চিকিৎসাটা দেবেন না? শুধু ঢাকা মেডিকেল কলেজের উপর কেন এই বার্ডেনটা হবে? সুতরাং আমরা সরওয়ার্দি, মুগদা, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেলে আমেরিকান একটা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাঠানো তো একটা কথা, কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক সাধারণ রোগী যদি সরওয়ার্দিতে যান বা মুগদায় যান, এটি বলা হয় যে তারা আসলে সেই চিকিৎসা পাচ্ছে না যেটি ঢাকা মেডিকেল কলেজে গেলে পেতেন। সেক্ষেত্রে আমাদের করতে হবে যে ওখানকার ইমার্জেন্সি গুলো ঢাকা মেডিকেলের মতো করতে হবে। গত সপ্তাহে রাতে স্যার মুগদা থেকে আমার ওই প্রতিবেশী একজন বাচ্চা, তার ওখানে চিকিৎসা নেয়, তারাই আমাদের ঢাকা মেডিকেলে ডিশোল্ডারিং করে। আমি মনে করি ডিশোল্ডারিং না করে আমি এর মাধ্যমে যেহেতু সুযোগ পেলাম, খালিদ ভাই একটা সুখবর দিতে চাই, ইমার্জেন্সি এসব হাসপাতালেও চালু হওয়া উচিত ঢাকা মেডিকেলের মতোই, এবং এখানে এক্সেস রোগী আসলে দ্যাট উইল বি শিফটেড টু দোজ মেডিকেল। ঢাকা মেডিকেল আমাদের যে ইমার্জেন্সি সার্ভিসটা ছিল, ওখানে আপনি আগে হয়তো গিয়েছেন, তো আমাদের একটু সমস্যা ছিল, ওই সেন্ট্রালাইজ ছিল না। তো আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্যার
উনি যেদিন নতুন মন্ত্রিসভা নাম হলেন ওই দিনই উনি এটা নতুন করে এটা উদ্বোধন করেছেন যে ওখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি, ইভেন ওখানে কার্ডিয়াক সেটআপ, সার্জিক্যাল সেটআপ, এবং সেখানে আপনার কনসালটেন্টের পদায়ন, এবং শুধু তাই না, যাতে পাশে সিটি স্ক্যানের মেশিন পর্যন্ত বসানো, মানে ওয়ান স্টপ সার্ভিস, আমি বাইরের মতো ইআর রুমে যেরকম থাকা দরকার সবকিছু। আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ের সঙ্গে একটু পরিচিত, কিন্তু আমার কথা হলো যে আমি অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার কাছে আসতে চাই একটা বিরতি নিয়ে, যে আমরা আসলে যারা রাজধানীবাসী বা যারা বাংলাদেশের নাগরিক তারা এই ইমার্জেন্সি সুবিধাটা পাওয়ার ক্ষেত্রে আসলে কি কি চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ি, মানে যেই যখন কোনো ইমার্জেন্সিতে পড়ি তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, চিকিৎসালয়ের শরণাপন্ন আমরা কি চ্যালেঞ্জের মধ্যে পড়ি, সেটি আপনার কাছে আমরা একটু শুনবো। অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে কোনো একটা জরুরি ক্ষেত্রে আমরা যখন হাসপাতালে যাচ্ছি, সেটা অ্যাক্সিডেন্ট হোক বা কোনো একটি দুর্ঘটনা বা অন্য দুর্ঘটনা হোক বা হঠাৎ রোগে আক্রান্ত হোক, তখন আমরা আসলে কি ধরনের চ্যালেঞ্জ বোধ করি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যে আমরা যেমন আজকে যে রোগীটা আমার আসছে সেটা অ্যাক্সিডেন্ট করছে, তারপর তাকে নিয়ে আসে পঙ্গুতে নিয়ে যাওয়ার পর তারা যতটুকু পারছে অপারেশন করে, তারা ওই রোগীটা ওইখানে না রেখে বলছে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন, এবং ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসছে। আসার পরে এখানে তারা আবার খুব এটাকে খুব ওয়েলকাম করছে, এবং সঙ্গে সঙ্গে তারা উঠিতে নিচ্ছে, তাকে 2.5 ঘন্টার মতো তারা অপারেশন করছে। এইটার কারণে হলো কি মানুষের মধ্যে একটা ওই যে মাইন্ডসেট হয়েছে যে ঢাকা মেডিকেলে গেলেই আমি। আপনার এই রোগী কোত্থেকে আসছে? এই রোগী আসছে সে ইয়াতে আমার শ্যামলীতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, শ্যামলীতে মানে ঢাকার মধ্যে, শ্যামলী থেকে নিটোরে গেছে। এই যে ঢাকা মেডিকেলে যে রোগীটা ভর্তি করলো, অপারেশন করলো, কোথাও কোনো টাকা দিতে হয়েছে ডাক্তারদেরকে? তাহলে এই আর্থিক কোনো দুর্নীতি হয় না? না, এবং তার সিট বরাদ্দ হয়েছে, আমি কি তার এবং আন্তরিকভাবে কিন্তু তারা চেষ্টা করেছে। আরো একটা কথা আপনাকে বলে দিই, কেন নিটোর থেকে ঢাকা মেডিকেল নিতে বললো। সমস্ত ধরনের বিশেষায়িত চিকিৎসা ওখানে আছে, কম্বাইন্ডলি তারা এটাকে দেখতে পারবে যে এটা কি নিউরোসার্জারি লাগবে কিনা সহায়তা, তার কোনো ইউরোলজির সমস্যা আছে কিনা, তার গ্যাস্ট্রোএন্টারোলজি সবকিছু, হয়তো অর্থোপেডিক্সের হয়তো অ্যাবডোমিনাল কিছু সমস্যার জন্য। ব্যাপারটা হলো ঢাকা এবং বাংলাদেশের যদি ইমার্জেন্সি সার্ভিসটি ডেভেলপ করতে হয়, ভাই যানজট কমাতে হবে। আচ্ছা, এটাও আরেকটা, এটা আরেকটা ব্যাপার আছে ওইখানে জানার কারণে, কারণ সহজে গুলিস্তানে এসে আমি ঢাকা থেকে, আমি কুমিল্লা থেকে গুলিস্তানে নামতে পারলে, পঞ্চগড় থেকে কিংবা আমি মেহেরপুর থেকে যদি না আমি ঢাকা নামতে পারলে আমি চলে আসি এখানে, আমার 10 টাকা 20 টাকা গাড়ি ভাড়া দিলে আমি ঢাকা মেডিকেল যাবো। এটা কিন্তু সহজে ওই না, মুগদা যাইতে হইলে আমরা খুঁজতে আমরা মুগদা আমার জানতে একটা সমস্যা আছে। এই একটা কারণ আছে। আরেকটা জিনিস হলো, আমি এটা বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে, এই যে ঢাকা মেডিকেলে যেমন ইন্টারনেটের যে বেতন দেওয়া হয় আর কি, এটা মিনিমাম একটা, খুব ভালো কথা বলছেন, এটা কমপক্ষে 20,000 টাকা হওয়া উচিত। আমি মনে করি 30,000 টাকা উচিত, ভেরি গুড, 30,000 টাকা উচিত। একটা ছেলে ভাত খেতে পারে না, 500 টাকা রোজগার, একটা রিক্সা হলে কিন্তু আমাদের 500 নিচে তো খাওয়া যায় হয় না, একটা রিক্সা হলে কিন্তু আজকাল 1,000 টাকা ডেইলি। ভালো কথা বলছেন। অথচ ইন্টারনেটে পায় গা। আমার মনে হয় দুটি ভালো বিষয় আলোচনা করেছেন, কিন্তু আমাদের দর্শকরা সবগুলি কথাকে যদি আমরা একসাথে করি, আমাদের দর্শকদের মতামত আসলে এখানে দেখা যাচ্ছে। আমি প্রথম যে বিষয়টি দর্শকদের মতামতের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ডাক্তাররা মানবিক আচরণ খুব করেন কিনা। ডাক্তার চাবলা, আপনার থেকে শুধু সেটি শুনতে চাইবো যে ডাক্তারদের মানবিক আচরণ নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে। ধন্যবাদ খালেদ ভাই, এটা আসলে খুবই সময় উপযোগী। মানে আমাদের রোগীদের একটা কমন কমপ্লেইন আমাদের ব্যাপারে হলো যে আমরা রোগীদেরকে সময় কম দিই, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি যে একটা অসুখ সম্বন্ধে আমরা হয়তো দেখলাম, কিন্তু তাকে যে কাউন্সেলিং করা, বুঝায় বলা, এই ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা আছে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের যে সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট রাখা, তার মধ্যে কমিউনিকেশন স্কিল, এথিক্স, ডক্টর পেশেন্ট রিলেশন, এগুলার সাইকোলজিক্যাল বিহেভিয়ার, এগুলোকে যাতে আমরা একটু গুরুত্ব দিই, যার ফলে তারা আর একটু মানবিক হয়। আপনি জেনে খুশি হবেন যে ফার্স্ট ইয়ারে গত সপ্তাহে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধন করলেন। ক্লাসের মানে একটা ওরিয়েন্টেশন হয় বাবা মা সহ, সেখানে আমার একটা প্রেজেন্টেশন থাকে ঢাকা মেডিকেল কলেজের হিস্ট্রি, এটা গত 8 বছর ধরে আমি ওদেরকে বলি। তো ওখানে আমরা প্রথমেই এই কথাটা বলে নিই যে এটা একটা মেডিকেল, যখন কেউ পড়তে আসবে এটা কিন্তু খুব কষ্টকর। কালকে আমার এক বন্ধুর সাথে দেখা, তার মেয়ে মুগদা মেডিকেলেও চান্স পেয়েছে, আইবিএতেও চান্স পেয়েছে, আমার ছেলেও আইবিএতে পড়েছে। তো সে আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় পড়বে। আমি বলেছি দেখো, তোমার মেয়ে যেখানে পড়তে চায় তুমি তাকে সেখানেই পড়াবা। পড়াটা হলো একটা আনন্দের বিষয়, এটা তো কোনো পয়সা ইনকামেরও কিছু না, তোমাদের আর্থিকও কারো এখন সমস্যা না, সে যেখানে আনন্দ পাবে সেটা পড়বে। এবং আমি প্রথমে ফার্স্ট ইয়ারে বলি যে তোমাদের বাবা মাকেও জোর করেছে কিনা, যদি জোর করে অবশ্যই তুমি মেডিকেলে পড়বা না, কারণ এখানে একটা কমিটমেন্টের ব্যাপার আছে। এবং এই আমাদের বলি পরীক্ষাগুলোকে বলি আমরা প্রফেশনাল, মানে প্রফ, কিন্তু মানে এরা এই পেশায় যে আসবে, আমার যদি আমি ওদেরকে এইভাবে দুষ্টামি করে বলি আমার ক্লাসে, তোমরা যদি তোমাদের আলিম চৌধুরী হলে
চুলাচুলি করো, তোমাদের নামে কিনতে হবে না, হবে যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীরা মারামারি করেছে, তাইলে আমাদের বদনাম হবে, সমস্ত পেশার বদনাম হবে। কালকে বা আজকে বোধহয় আমি দৈনিক আজকের প্রতিদিনে দেখলাম যে কমিশন বাণিজ্যের একটা কথা, তো এটা নিয়ে এত বড় একটা নিউজ, তো এটার একটা প্রতিবাদ হওয়া উচিত। আমি তো কোনো কমিশন খাই না, আমার ডিপার্টমেন্টে কেউ কমিশন খায় না, তাইলে যে কমিশন খায় তাদের নামে হওয়া উচিত। এবং এটা কোনো ব্যাপার না, আপনার যে বিশিষ্ট ডায়াগনস্টিক ক্লিনিক আছে সেখানে তাদের কম্পিউটারে গেলেই আপনি পাবেন 1 মাসের ইনভেস্টিগেশনে কে কত টাকা কমিশন নিয়েছে। এটা আমরা কেউ সমর্থন করি না, এবং আমি তাদেরকে বলি যদি শুয়োরের মাংস খাওয়া হারাম হয় তাহলে কমিশন খাওয়া তুমি কোনটাকে সাপোর্ট করবা? তারা এক বাক্যে বলছে স্যার আমরা অবশ্যই কমিশন খাবো না। এবং আমি তাদেরকে এটাও বলি তোমরা যদি কমিশন খাও, এবং আমি আজকাল একটা কথা বলি 4E এমপ্যাথি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আপনারা নিজের বাবা মাকে যে চিকিৎসা দিবেন বাচ্চাদের সেই ব্যবহার করবেন। এমপ্যাথি, এথিক্স, এক্সিলেন্স অ্যান্ড এন্ডিভার, 4E, এই স্লোগানটা আমি আমাদের ছাত্রীদের বলি 4E, এটাকে তোমরা আপহোল্ড করবা। এবং আজকাল আমরা তাদেরকে এটাকে চেষ্টা করছি, এবং আপনারা নিশ্চয়ই উনিও বলছেন যে ইয়াং ডাক্তাররা কিন্তু আগে থেকে অনেক বেশি আমার মনে হয় জনবান্ধব না। অনেক ডক্টর লেনিন আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে ডাক্তারদের মানবিক আচরণ। প্রথম একটি ব্যাপার, যারা ডাক্তার হতে চায় ডেডিকেটেড তাদেরই ডাক্তারিতে পড়া উচিত, এবং শুধুমাত্র কম্পিটিটিভ ভালো মার্কস পেলো এই জন্য ডাক্তারিতে ভর্তি হতে হবে এটা না। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হলো, সেটি হলো এখনও কম বেশি আমাদের মেডিকেল এডুকেশনটা হচ্ছে একটি আইসোলেটেড আইল্যান্ডের মতো, দ্বীপের মতো। সোশ্যালি ইন্টিগ্রেটেড যে এডুকেশন, মানে স্থানীয় কালচারের সাথে যে অ্যাকসেপ্টেড অ্যাডাপ্টেড, এই ব্যাপারটাকে ডেভেলপ করার জন্য একটু জোর দিতে হবে। এবং আরেকটা ব্যাপার, সেটা খুব ইম্পর্টেন্ট, একজন ব্যক্তি যার গড়ে ওঠাটা একজন পুলিশ সার্জেন্টের মতো ব্যক্তিত্ব, তাকে কিন্তু ডাক্তারিতে আসা উচিত না। আমরা বলি ডক্টরস পার্সোনালিটি, ধরুন জার্নালিস্ট পার্সোনালিটি, পুলিশ পার্সোনালিটি, ম্যাজিস্ট্রেট পার্সোনালিটি, এই যে ব্যাপারটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের বড় ঝামেলা। আরেকটা ব্যাপার, এটি বোধহয় আমাদের একটা জাতিগত ঝামেলা আছে। আমরা মানুষকে বিপদে ফেলাকে ক্রেডিট মনে করি। পুলিশকে আমরা ভয় পাই কেন? পুলিশ আপনাকে আমাকে বিপদে ফেলতে পারে। আমরা ম্যাজিস্ট্রেট সাহেবকে ভয় পাই কেন? বিপদে ফেলতে পারে। আমরা বিচারক সাহেবদের ভয় পাই কেন? যে কোনো জায়গায় আমাকে জেলে দিতে পারে। আমার এক বন্ধু বলে আমার হাতে ছুরি আছে, কিন্তু এই ছুরিটা মানুষকে বাঁচাবে। কিন্তু ফলে হয়েছে কি, ডাক্তারদের ক্ষেত্রে হয়েছে কি, এই জাতীয় ঘটনার কারণে ডাক্তারদের মধ্যে না, সে যখন একজন পুলিশের সাব ইন্সপেক্টর দ্বারা নিগৃহীত হয়, একজন বিচারক সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, একজন অ্যাডমিন ক্যাডারের লোকের সামনে সে যখন একটু অকওয়ার্ড পজিশনে থাকে, তখন তার এই যে অবদমিত যে ক্রোধ, এটি অন্য মানুষের উপর প্রকাশিত হয়। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, পানি যেমন উপর থেকে নিচে গড়ায়, সুশাসন এবং মানবিকতা কিন্তু উপর থেকেই নিচে গড়ায়। অর্থাৎ যারা দেশকে পরিচালনা করেন, সবগুলো অর্গানে যদি সুশাসনটা ছড়িয়ে দিতে পারেন সারা শরীরটা, তাহলে ডাক্তাররাও ভালো হবে, পুলিশটাও ভালো হবে, সবাই হবে। ডক্টর শরফুদ্দিন, আমি এ ব্যাপারে শুধু বলতে চাই যে আপনার বোধহয় জানা আছে যে মেডিকেল সায়েন্সে বিহেভিয়ারাল সায়েন্স একটা সাবজেক্টই আছে, কিন্তু এইটা আমার মনে হয় আরও স্ট্রং করা উচিত। ওটা 20 ঘন্টা লেকচার নেওয়ার কথা, কিন্তু লেকচারের পরে পরীক্ষা না নিলে কিন্তু সেইগুলো সম্পর্কে আমাদের ছাত্ররা ভালোটা জানে না, সেটার ব্যবস্থা নাই। আমি মনে করি এই বিহেভিয়ারাল সায়েন্সটাকে আরও দ্রুততর করা, এমনভাবে প্রত্যেকটা ছাত্রের মধ্যে গড়ে তোলা যে যার মানবিকতা আছে সেই জন্য শুধু ডাক্তার। এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। মানবিকতাটা না থাকলে ডাক্তার হওয়া যাবে না। তবে একটা কথা আপনাদের মধ্যে কেউ বলেছেন যে ডাক্তার সেই যার পেশেন্স আছে। ধৈর্য না থাকলে কিন্তু আমি ওই রোগীর আত্মীয় স্বজন, রোগীর কষ্ট, সেটা আমি কোনোভাবেই কিন্তু কমাতে পারবো না। সুতরাং ধৈর্য থাকতে হবে, সময় দিতে হবে। এই সময়ের ব্যাপারে আমি একটা কথা বলি যে আসলে এখনও কিন্তু 7 কোটি লোকের জন্য যে ম্যান পাওয়ার বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য তাই আছে। পেডিয়াট্রিক সার্জারিতে প্রতি লাখে একজন লোক দরকার, এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে। জি, 150 বা 200 আছে। 5 লাখ শিশুর জন্য একজন, তাহলে 5 ভাগের আরো 5 গুণ বানাতে হবে। তার আমার অপথ্যালমোলজিতে লোক দরকার এই মুহূর্তে 1600, আছে 1200। ইএনটিতে এই মুহূর্তে যদি লাখে একজন ধরি, প্রতি বছর এত ডাক্তার উৎপাদন করছে। এই একটা কথা বলি, 110টা মেডিকেল কলেজ, 110টা মেডিকেল কলেজ। এখন শিক্ষক কত লাগবে? সেই শিক্ষক তৈরি করতে হবে কার? আমাকে, পোস্ট গ্রাজুয়েটে। আমি কিন্তু সেই পরিমাণ লোক যদি ডেপুটেশন করে নিয়ে আসতে চাই, তাহলে উপজেলা ফাঁকা হচ্ছে,
তাহলে ম্যান পাওয়ার আরো রিফর্ম করতে হবে এখন ওই উপজেলা লেভেলে। আমি এই কথাও বলি যে বিভাগীয় শহরে আপনি যে হাসপাতাল আছে উপজেলা লেভেলে ওই বিভাগের নিয়োগটা সেখান থেকে দেন। আমার মনে হয় আমরা একদম শেষ পর্যায়ে আমার মনে শেষ পর্যায়ে সেটি একটু চিন্তা করতে হবে এবং পাশাপাশি একজন ডাক্তারের জন্য যে অন্তত 4 জন নার্স অন্তত আরো বেশি ওয়ার্ড বয় 2:3 হোক আমাদের দেশে। তো সেই নার্স কোথা থেকে আসছে? 110টা মেডিকেল কলেজ আছে এখন চিকিৎসকের জন্য, নার্সিং ইনস্টিটিউট আছে মানে হাতে গোনা কয়টা আমি জানি না, 12-13টা। বাংলাদেশে এখন 85,000 ডাক্তার আছে, নার্স আছে 65,000 এবং হওয়া উচিত 1,70,000 1,70,000 কমপক্ষে। এবং নার্সিং ইনস্টিটিউটও কিন্তু ডাক্তারদের প্রতিষ্ঠানের মতো বাড়ছে না। তবে স্যার এখন তো আরো কিছু ডাক্তার 10,000 ডাক্তার নিচ্ছে। আমার মনে হয় যে আরো 10,000 নেওয়ার পরে at least 50,000 ডাক্তার যদি বাংলাদেশে হয় নার্সও নেওয়া তাহলে হয়েছে, আমি আরো অনেক গ্রামাঞ্চলে আমি ডাক্তার রাখতে পারবো। ওকে আমরা একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর তবে শরফুদ্দিন, সাথে আমি দুটো জিনিস বলে দিই যে বসবাসযোগ্য নিরাপদ একটা পরিবেশ যেন আমার চিকিৎসকের থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আমাদের, ডক্টর এম এ চৌধুরী লেনিন এবং ডক্টর আব্দুল হানিফ টাবলু এবং খালেদ ভাই, আমি খালি দর্শকদের একটা কথা বলতে চাই যে আমরা ডাক্তাররা সবসময় চেষ্টা থাকে আমাদের রোগীরা যাতে সুস্থ হয়, ভালো হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারে। সেই ব্যাপারে কখনো এর বাইরে চাই না। আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।